আসসালামু আলাইকুম। আরামকাঠি ও আরামকাঠি গ্রামের বাইরে যে যেখান থেকে এই লাইভ দেখছেন সবাইকে স্বাগতম। আমাদের গ্রামের খুঁটিনাটি বিষয়গুলো সম্পর্কে আলোচনা করার জন্য আমাদের সাথে লাইভে যুক্ত আছেন মোহাম্মদ শরীফুল ইসলাম সাইম, সহকারী শিক্ষক, কলেজিয়েট একাডেমি, ইংরেজি বিভাগ। সাইম, আপনাকে স্বাগতম। জি, আপনাকে ধন্যবাদ। সরাসরি আমরা প্রশ্নে চলে যাই। গ্রাম হিসেবে আরামকাঠি গ্রামকে কি আমরা আদর্শ গ্রাম বলতে পারি কিনা? আদর্শ গ্রামের বেশ কিছু ইন্ডিকেটর থাকে আসলে। যদি আমরা সেই মানে কাগজপত্রে সেই ইন্ডিকেটর গুলো লক্ষ্য করি, তাহলে বেশ কিছু ইন্ডিকেটর আসলে আদর্শ গ্রামের যে ইন্ডিকেটর গুলো, সেটা আমাদের আরামকাঠি গ্রামের মধ্যে অবশ্যই আপনি খুঁজে পাবেন। তো আসলে সেই ইন্ডিকেটর গুলো আহ আমাদের এখানকার পরিস্থিতির সাথে কতটা সামঞ্জস্যপূর্ণ, সেটা হচ্ছে একটা বিষয়, সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যেমন আমি যদি কয়েকটা ইন্ডিকেটরের কথা বলি, যেমন ধরেন শতভাগ শিক্ষার যে বিষয়টা, তো আমাদের এখানে শতভাগ শিক্ষিত লোকজন না থাকলেও আমাদের শিক্ষার হার কিন্তু বেশ সন্তোষজনক। আমরা যদি অর্থনৈতিক দিক খেয়াল করি, তাহলে অর্থনৈতিক দিক থেকেও আমরা স্বাবলম্বী একটা গ্রাম চিন্তা করতে পারি। কিন্তু আসলে এর বাইরেও বেশ বড় একটা সিনারিও রয়েছে। সেই সিনারিওর কথা যদি আমরা চিন্তা করি, তাহলে মোটা দাগে আমরা এটাকে একটা আদর্শ গ্রাম বলা অন্ততপক্ষে আমার পক্ষে একটু কষ্টকর। আদর্শ গ্রাম করার জন্য আসলে প্রতিবন্ধকতা গুলো কোথায় আপনার কাছে মনে হয়? প্রথম প্রতিবন্ধকতা হচ্ছে আসলে আমাদের আহ মানসিক প্রতিবন্ধকতা, যেটা যে আমরা আসলেই চাই কিনা যে আমাদের গ্রামকে একটা আদর্শ গ্রাম হিসাবে আমরা আহ রাষ্ট্রের কাছে আমরা সেভাবে তুলে ধরতে চাই, সেরকম একটা মানসিকতা আমরা ধারণ করি কিনা। এটা আমাদের সেই মানসিকতা আমরা বেশিরভাগই ধারণ বা বহন করি না, যে আমরা একটা আদর্শ গ্রাম হিসাবে এটাকে বাস্তবায়ন করব। এর বাইরেও আমার কাছে মনে হয় রাজনৈতিক যে অসচেতনতা বলবো, রাজনৈতিক একটা প্রতিবন্ধকতাও আমাদের আসলে এই আদর্শ গ্রাম হিসাবে রূপান্তরিত করতে সম্ভবত একটা বড় বাধা আসলে আমার কাছে মনে হয়। এছাড়া আরো যেমন যদি আমরা সিভিল সোসাইটির কথা চিন্তা করি, আপনি একটি গ্রাম বলুন, সমাজ বলুন বা রাষ্ট্র বলুন, সেখানে সিভিল সোসাইটি যদি ব্রেকডাউন করে, তাহলে সেই রাষ্ট্র কিংবা সেই সমাজ কিন্তু আসলে আলোর মুখ দেখার সম্ভাবনা আসলে খুবই নগণ্য। তো এর মধ্যে আমি একটু যুক্ত করি। আমি বেশ কয়েকদিন আগে একটা পোস্ট করেছিলাম গ্রাম সম্পর্কে বা গ্রামের কি কি সমস্যা বিদ্যমান এবং এ থেকে উত্তরণের পথ, যেখানে অনেকেই রাজনীতিটাকে একটা বড় বাধা হিসেবে দেখছে। তো এক্ষেত্রে এই জায়গা থেকে আসলে আমাদের উত্তরণের ওয়েটা কি আপনি মনে করেন? রাজনৈতিক যে প্রতিবন্ধকতা, সেই প্রতিবন্ধকতা সেই জায়গা থেকে আমাদের যদি আমরা যদি ওভারকাম করতে পারি, আসলে আমরা পুরোপুরি ভাবে সফল না হতে পারলেও বেশ বড় একটা জায়গায় আমরা সাকসেসফুল হওয়ার একটা পসিবিলিটি আছে আসলে আমাদের। আসলে রাজনীতিটা তো আসলে সাধারণত আমরা যদি বোঝার চেষ্টা করি, রাজনীতি হওয়া উচিত মানুষের জন্য, দেশের জন্য, মানুষের কল্যাণে কিংবা দেশের কল্যাণে। দুর্ভাগ্যজনক হলেও সত্য, দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা রয়েছেন বিভিন্ন পর্যায়ের, একদম আমরা যদি গ্রাসরুট লেভেল থেকে একদম হায়ার লেভেল পর্যন্ত যাই, আসলে মানুষের কল্যাণের জন্য, রাষ্ট্রের কল্যাণের জন্য কিংবা সমাজের কল্যাণের জন্য আমরা আসলে রাজনৈতিক নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের চিন্তা খুবই অভাব আমরা পরিলক্ষিত হয় আসলে আমাদের সমাজে। তবে এর এর ব্যতিক্রম আছে, তবে সেটা খুবই আমরা একটা রেয়ার কেস হিসাবে আমরা দেখতে পারি। দেশের মানুষের কল্যাণের জন্য রাজনৈতিক নেতারা চিন্তা করেছেন, সময় দিয়েছেন, এরকম আসলে উদাহরণ আমাদের জন্য খুবই কম। এবং এক্ষেত্রে রাজনৈতিক সচেতনতাও আমাদের জন্য জরুরি আসলে। আমরা আমরা প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখি আসলে, আপনি শিক্ষা বলেন, আমাদের যোগাযোগ ব্যবস্থা বলেন, আমাদের স্বাস্থ্য খাত বলেন, আমাদের এমন কোনো জায়গা নেই যেখানে আসলে রাজনীতিকীকরণ হয় না আসলে। আমাদের প্রত্যেকটা সেক্টর প্রচন্ড রকম ভাবে পলিটিসাইজ করা হয়, এবং এটা এর দীর্ঘ ইতিহাস আসলে এই একই কথা বলে আসলে। আমরা আসলে এই 5 আগস্ট পরবর্তীকালীন সময়ে যে একটা পরিবর্তনের আভাস আমরা পেয়েছিলাম, কিন্তু সেই পরিবর্তনও হয়তো আমরা সামনে কতখানি পাবো, সেই সেই চিন্তাও আসলে আমাদের থেকে যায়। রাজনৈতিক প্রতিবন্ধকতা এবং রাজনৈতিক প্রতিবন্ধকতা উত্তরণের জন্য আমাদের রাজনৈতিক সচেতন হওয়া ছাড়া আসলে অন্য কোনো উপায় আছে বলে আমার কাছে মনে হয়। একটা
পলিটিক্যাল ব্যানার থেকে বের হয়ে আমরা গ্রামের মানুষ, আপনি হয়তো জানেন যে আরামকাঠি গ্রামে 8,000 মানুষ আমরা বসবাস করি। তো এই 8,000 মানুষ যদি আমরা পলিটিক্যাল দল হিসেবে 2টা বা 3টা দলের বিভক্ত করি, তো আমাদের ম্যান পাওয়ার খুবই কম। সেই ক্ষেত্রে কি আসলে এই ডিভাইডেশন বাদ দিয়ে একটা গ্রামের জন্য কি সবাই একইভাবে চিন্তা করতে পারে কিনা? এটা একটা খুব ক্রিটিক্যাল একটা ইস্যু। আসলে আমরা কেউই আসলে রাজনীতির বাইরে না আসলে, কারণ আমাদের পুরো জীবন ব্যবস্থাই আসলে রাজনীতি এমন ভাবে আমাদেরকে আমাদের সবকিছুতে রাজনীতির প্রবেশ এত বেশি হয়েছে, যেখানে আমরা রাজনীতির বাইরে গিয়ে আসলে কিছু করা আমাদের জন্য অত্যন্ত কঠিন। জাতীয় রাজনীতির প্রভাব আসলে আমাদের আঞ্চলিক রাজনীতিতে কতখানি আছে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। জাতীয় রাজনীতির প্রভাব আমরা অস্বীকার করার সুযোগও আমাদের কম, কারণ দেখা যায় আমাদের একদম যদি আমরা ওয়ার্ড থেকে শুরু করি, সেখান থেকে যারা রাজনীতি করেন তারাও আসলে তারা একটা আদর্শিক রাজনীতি করেন, এবং যেটা মূলত জাতীয় রাজনীতিকে কেন্দ্র করেই আবর্তিত হয়। তবে এর বাইরে গিয়েও আসলে সুযোগ থাকে, তো যেটা আমি আগেই বলেছি, যে কারণে আমাদের রাজনৈতিক সচেতনতা প্রয়োজন। আমরা যে গ্রামের বিষয়ে যে আমরা আসলে চিন্তা করছি, তো আমরা কত শতাংশ মানুষ আসলে আমরা গ্রামকে ওন করি, যে না হ্যাঁ আমার গ্রামের পরিবেশটা আমার জন্য ভালো করার জন্য আমরা আসলে কি পদক্ষেপ নিতে পারি। দেখেন, আমরা আসলে সবাইকে দোষ দিতে অভ্যস্ত। আসলে জাতিগতভাবে আমরা এভাবেই শিখেছি, এভাবেই আমরা বেড়ে উঠেছি। কিন্তু আসলে আমাদের প্রত্যেকের তো একটা নিজস্ব দায়িত্ব আছে, আমাদের দায়বদ্ধতা আছে। আমরা আসলে সেগুলো এড়িয়ে যাওয়ার সুযোগ কম। তবে নিঃসন্দেহে নতুন কোনো কিছু শুরু করা, কিংবা একটা সমাজকে নতুন ভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই সংঘবদ্ধ প্রচেষ্টা অবশ্যই প্রয়োজন, এবং সেজন্য রাজনৈতিক সচেতনতার আসলে খুবই খুবই প্রয়োজন আর কি। তবে রাজনীতির সাথে যারা সরাসরি সংশ্লিষ্ট না, এরকম অনেক ব্যক্তি আসলে আমরা দেখি, তারা যদি একতাবদ্ধ থাকেন, তারা যদি আসলে চান যে আমার গ্রামটা আমরা একটা আদর্শ গ্রাম, যেটার কথা আমরা আসলে সবসময় বলি, যোগ্য একটা গ্রাম হিসাবে সবার জন্য নাগরিক সুবিধা নিশ্চিত করার যে বিষয়টা, এই বিষয়গুলোর জন্য আমরা আসলে একতাবদ্ধ হতে পারি। যেমন এই গ্রামের যে পরিবেশ, এই গ্রামের যে স্থিতিশীলতা, সেটা রক্ষার জন্য আমাদের রাজনৈতিক সচেতনতার পাশাপাশি মাদক নিয়ন্ত্রণ করা, এই ব্যাপারটা নিয়ন্ত্রণ করাটা আমাদের জন্য অত্যধিক জরুরি। এবং এটা নিয়ন্ত্রণ করতে আমাদের জনপ্রতিনিধি থেকে শুরু করে আমাদের এলাকাবাসীরও একটা ভূমিকা অবশ্যই আমরা আশা করতে পারি। আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা রয়েছেন, তাদের একটা বিশাল বড় একটা ভূমিকা আমরা আশা করতেই পারি। কারণ আমরা আসলে খুব প্রচন্ড রকম দুর্ভাগ্যজনক হলেও এটাই সত্য, যে যারা এই ধরনের বিভিন্ন ব্যবসার সাথে, মাদক সংশ্লিষ্ট বিভিন্ন ব্যবসার সাথে জড়িত থাকেন, তারা কোনো না কোনো ভাবে হয়তো কোনো রাজনৈতিক দলের ছত্রছায়ায় বেড়ে উঠছেন, অথবা কোনো না কোনো ভাবে কোনো নেতার ছত্রছায়ায় বেড়ে উঠছেন, যার ফলে অনেক সময় আমরা গ্রামের মানুষজন যারা রয়েছেন, যারা সচেতন মানুষজন রয়েছেন, যারা সমাজকে আসলে ওন করেন, গ্রামকে ওন করেন, তারা চাইলেও আসলে এখান থেকে প্রতিকার পাওয়া মুশকিল হয়ে যায়। সেই কারণেই আমার কাছে মনে হয় একটা গ্রাম হিসাবে কিংবা সমাজ হিসাবে আমাদের একটা স্থিতিশীল অবস্থা বজায় রাখার জন্য আমাদের রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন, আমাদের রাজনৈতিক সচেতনতাও প্রয়োজন। এবং একই সাথে আমাদের একটা রাজনৈতিক যে দলগুলো যারা যারা রয়েছেন, আসলে যারা সরাসরি রাজনীতির সাথে সংশ্লিষ্ট, যারা মাঠ পর্যায়ে রাজনীতি করেন, তাদের যে জবাবদিহিতার একটা জায়গা, সেই জায়গাটা থাকাটাও আমাদের আমাদের এই সমাজকে এগিয়ে নেওয়ার জন্য এটা প্রচন্ড রকম জরুরি একটা বিষয়। আচ্ছা, আমরা দুটো বিষয় স্পষ্ট, সেটা হচ্ছে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি এবং মাদক নিয়ন্ত্রণ আমাদের গ্রামের জন্য অপরিহার্য একটা বিষয়। এর বাইরে আর কোন কোন বিষয়গুলো দিকে আপনি গুরুত্ব দিবেন, যেই নাগরিক সুবিধা থেকে আসলে গ্রামের মানুষ বঞ্চিত, এলাকার মানুষ চাইলে সেটা সলভ করা সম্ভব, এমন কি কি বিষয় আছে বলে আপনি মনে করেন? দেখেন, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে আমার এলাকার যোগাযোগ ব্যবস্থার একটা আমরা আমরা এখানে একটা বিপ্লবী পরিবর্তন আসলে প্রয়োজন। এবং এই পরিবর্তনের জন্য আমরা আসলে সব ক্ষেত্রে যে এলাকার মানুষ একতাবদ্ধ হলে আসলে সম্ভব। তবে এক্ষেত্রে যারা জনপ্রতিনিধি রয়েছেন, আমাদের একদম ওয়ার্ড পর্যায়ের আমাদের মেম্বার থেকে শুরু করে মেম্বার চেয়ারম্যান যারা রয়েছেন, তাদের যে জবাবদিহিতার একটা জায়গা, এই জায়গাটা থাকাও প্রচন্ড রকম প্রয়োজন। তাদের যে স্বচ্ছতার একটা বিষয়গুলো যদি
এস্টাবলিশ না হয়, আসলে আমাদের মধ্যে যদি, আমাদের জনপ্রতিনিধিদের মধ্যে যদি স্বচ্ছতা না আসে, তাদের মধ্যে যদি সততা না আসে, তাহলে আমাদের জন্য মুশকিল। তবে হ্যাঁ, যদি আমরা, যেটা আগেই বলেছি, আমরা যদি ইউনাইটেড হই, যে আমরা যদি আসলে সমাজকে ওন করি, এরকম কিছু মানুষজন যদি থাকি, বিশেষ করে তরুণরা যদি ঐক্যবদ্ধ হয়, তাহলে দেশের কি বৈপ্লবিক পরিবর্তন আনা সম্ভব, তার একটা উদাহরণ কিন্তু আমরা বেশি না, অল্প কিছুদিন আগে আমরা একদম প্রত্যক্ষদর্শী আসলে। তো সেক্ষেত্রে একটা রাষ্ট্রের আহ পুরো অবয়ব পরিবর্তন হয়ে গিয়েছে। তাহলে একটা, যেহেতু আমরা গ্রাম নিয়ে কথা বলছি, সেক্ষেত্রে একটা গ্রামের অবস্থার পরিবর্তন, গ্রামের স্থিতিশীলতা নিয়ে আসা, গ্রাম থেকে মাদক দূরীকরণ, গ্রামের শিক্ষা, আমি যেমন প্রথমে বলেছি যে আমাদের আসলে শিক্ষার হার ভালো, কিন্তু আমরা আসলে সুশিক্ষায় কতজন শিক্ষিত হয়েছি, আমাদের নৈতিকতার জায়গাগুলো কতখানি মজবুত, আমরা মানুষ হিসাবে দল মত কিংবা ধর্ম সবকিছু নির্বিশেষে আমাদের সততা এবং নৈতিকতার জায়গা আসলে কতখানি শক্তিশালী, এই জায়গাগুলো নিয়ে আসলে আমাদের কাজ করা প্রয়োজন বলে আমার কাছে মনে হয়। আমরা যখন ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম আমরা এরকম একটা প্রোগ্রাম করতে চাই বা গ্রামের সম্পর্কে সুচিন্তিত পরামর্শ দেওয়ার জন্য যখন অনুরোধ জানিয়েছিলাম, আমার ফেসবুক থেকে আমাদের গ্রামেরই সন্তান সালাম মোহাম্মদ আল মামুন কমেন্ট করেছে অনেক লম্বা। সেখানে উনি বলেছে যে গ্রামকে যদি আদর্শ গ্রাম করতে হয় তাহলে শিক্ষকের গ্রাম আরামকাঠি হবে, মাদক মুক্ত গ্রাম আরামকাঠি, বেকার মুক্ত গ্রাম আরামকাঠি, চাকরিজীবীর হার বৃদ্ধি করতে হবে আরামকাঠিতে। তো আপনি যেটা বললেন যে হচ্ছে শিক্ষার মান উন্নয়নের যে ব্যাপারটা বলেন, আমাদের আরামকাঠি গ্রামে আমি যদি ভুল না করি অলমোস্ট 47 জন শিক্ষক আছে, তারা যাদের মধ্যে অবসর প্রাপ্ত শিক্ষক আছে বা রানিং শিক্ষক মিলিয়ে আমাদের গ্রামে জন্মগ্রহণ করেছে এমন শিক্ষকের সংখ্যা 47 জন। তারপরও কেন আমরা সুশিক্ষা নিশ্চিত করতে পারি না বা পারছি না, আপনি একজন শিক্ষক হিসেবে এটা কিভাবে ব্যাখ্যা করবেন? এটা আসলে আমি আমি প্রথমেই একটু একটু হিন্ট আপনাকে দিয়েছি যে কোন সমাজে যদি সিভিল সোসাইটি ব্রেকডাউন করে, তাহলে সেই সমাজের ভবিষ্যৎ কতখানি ভালো হতে পারে, সেই প্রশ্ন আসলে থেকে যায়। আমরা, যেমন আমি আমি পার্সোনালি বিশ্বাস করি যে শিক্ষক এবং সাংবাদিক, এনারা হচ্ছেন সিভিল সোসাইটির সব থেকে বড় প্রতিনিধি। তো এই যে বারবার গত 15 বছরের একটা কথা আসে, এটা যদিও একটা রাজনৈতিক বিষয় হয়ে যায়, কিন্তু আমরা এর সাথে আসলে আমরা এর কেউ বাইরে নই। গত 15-20 বছরে আমরা দেখেছি যে শিক্ষক এবং সাংবাদিক সমাজ যেভাবে তারা এই এই জায়গাগুলো যেভাবে রাজনীতিকীকরণ হয়েছে, এবং তারা যেভাবে তাদের নীতি নৈতিকতা বিসর্জন দিয়েছেন, তার ফল আসলে আমরা ভোগ করছি এখন অলরেডি আসলে, যে সেটা কিন্তু আমরা সবাই প্রত্যক্ষদর্শী, আমরা সবাই কিন্তু এর সাফারার। তো এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমি আসলে, যেহেতু শিক্ষকতার বিষয়টা আসছে, আমি এর আগেই বলেছি যে আমাদের স্বচ্ছতার কথা, আমাদের সততার কথা। আমি একজন শিক্ষক হিসাবে আমি কি বুকে হাত দিয়ে বলতে পারি যে আমি ক্লাসে আমার বাচ্চাদের পুরোটা আমাকে একদম উৎসর্গ করি আমার ক্লাসের জন্য? আমি কি বুকে হাত দিয়ে আমি কি বলতে পারি যে আমার বাচ্চাদেরকে আমি আহ যেটাকে বলি প্রাইভেট, ব্যক্তিগত যে কোচিং, ক্লাসে ভালোভাবে না পড়িয়ে ইনিয়ে বিনিয়ে ডিরেক্টলি আর ইনডিরেক্টলি তাদেরকে কোচিং এর দিকে ধাবিত করি না? আমি কি বুকে সাহস নিয়ে বলতে পারি আমার কাছে যারা প্রাইভেট পড়ে না তাদেরকে আমি একটু অন্যভাবে দেখি, যারা আমার কাছে প্রাইভেট পড়ে কিংবা আমার আমার বিভিন্ন কোচিং এর সাথে জড়িত, তাদেরকে আমি একটু ভিন্ন ভিন্নভাবে ট্রিট করার চেষ্টা করি কিংবা করি না? আমি কি সেটা বুকে হাত দিয়ে বলার আমার কি সেই সৎসাহস আসলেই কি আছে? আসলে আমাদের অধিকাংশ শিক্ষকের মধ্যে সেই সৎসাহস নেই। এবং এখানে আরো একটা বিষয় হচ্ছে, আমি বরাবরের মতোই বিশ্বাস করি, এখনো বিশ্বাস করি যে শিক্ষকদের রাজনীতিতে আসা কিংবা শিক্ষকদের যে কোনো রাজনৈতিক লেজুর বৃত্তির মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাওয়া আমাদের সমাজের জন্য বেশ বড় একটা অভিশাপ। কারণ আপনি, যখন আমি একজন শিক্ষক হিসাবে দাঁড়াবো এবং একই সাথে আমি একটা রাজনৈতিক দলকে প্রতিনিধিত্ব করব, তখন আসলে আমার পক্ষে নিরপেক্ষতা বজায় রেখে সচেতন একজন নাগরিক হিসাবে বাচ্চাদেরকে সঠিক শিক্ষা দেয়া আমাদের জন্য প্রচন্ড রকম দুষ্কর একটা বিষয় আসলে। যেটা শুধু শিক্ষক না, যখনই কেউ কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করেন, যখন কোনো পদ হোল্ড করেন তিনি, কিংবা পদ যদি হোল্ড নাও করে থাকেন, তিনি যদি কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করে থাকেন, তাহলে তার বাইরে গিয়ে তার কথা বলা, এটা তার জন্য আমাদের এই প্রেক্ষাপটে খুবই দুষ্কর। তো যে শিক্ষকদের যেটা বলেছেন, যে শিক্ষক হিসাবে আমরা আসলে কতখানি স্বচ্ছ, কতখানি সৎ,
আমাদের বুকে সৎ সাহস কতখানি আছে, সেই জায়গাগুলো যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত আপনি শিক্ষকদের কাছ থেকে সমাজের কোনো পরিবর্তন আশা করবেন, সেই আশা করাটাও নিরেট বিষয়টা বোকামি ক্লিয়ার। তাই ছাড়া আর আমরা কিছু না। বুঝতে পারছি যে আপনি বলতে চাচ্ছেন এক কথায় যে হচ্ছে শিক্ষকদের রাজনীতি থেকে বেরিয়ে আসলে একটা ইতিবাচক পরিবর্তন আশা করতে পারি আমরা। আমরা যারা 90s কিড আছি, বিশেষ করে আমরা যে সকল শিক্ষকদের আন্ডারে বড় হয়েছি, যারা আমাদের সরাসরি শিক্ষা দিয়েছেন কিংবা আমাদের আশেপাশে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, আমরা তো কখনো দেখি রাজনীতির সাথে জড়িয়েছেন, কিংবা আমি তো আমাদের মানে সবার শ্রদ্ধেয় শিক্ষাগুরু সুলতান স্যারের কথা আমাদের বলতেই হয়। আসলে মানে ভুল ত্রুটির ঊর্ধ্বে আসলে আমরা কেউই নয়। আমার পুরো ছাত্র জীবনে কিংবা এখন আমি শিক্ষক, আমি কখনো সুলতান স্যারকে দেখি নাই কোনোদিন মানে কোনো রাজনৈতিক আড্ডায় উনি গিয়েছেন কোন দলের ব্যানারে, সেটা আমি দেখিনি। কিংবা বিতর্কিত বিষয়ে উনি ওনার নাম এসেছে, এটা আমার কাছে মনে হয় না। এখন আমি শিক্ষক হয়ে আমি যদি আমার বিদ্যালয়ের পাশের কোনো কি বলে কোনো দোকানে গিয়ে যদি আমি সিগারেট ধরাতে দ্বিতীয়বার চিন্তা না করি, আমি যদি একজন শিক্ষক হয়ে আমার একজন স্কুল পড়ুয়া শিক্ষার্থী কিংবা কলেজ স্কুল পড়ুয়াই বলছি, স্কুল পড়ুয়া কোনো শিক্ষার্থীকে সাথে নিয়ে রাজপথে মিছিল করতে দ্বিধাবোধ না করি, তাহলে সেই সমাজ এবং সেই রাষ্ট্র আপনি খুব ভালো কিছু মানে সেই রাষ্ট্র থেকে খুব ভালো কিছু আশা করার সুযোগ আমি দেখি না। এবং মানে আমার কাছে মনে হয়, দেখেন এখন শিক্ষকদের মানে আমি এর আগে ঢাকাতেও দুটো প্রতিষ্ঠানে আলহামদুলিল্লাহ চাকরি করেছি, আমার সেই সৌভাগ্য হয়েছে, আমি এখন এলাকাতে শিক্ষকতা করি। তো আমার কাছে মনে হয় শিক্ষকদের সেই আমাদের জায়গা থেকে যে একটা রেসপেক্টের জায়গা ছিল, এখন কিন্তু সেই রেসপেক্টের জায়গাটা নাই। আমরা বলি যে টিচারদের কেউ দাম দেয় না আসলে, কিন্তু আমরা শিক্ষক হিসাবে সেই জায়গাটা কতখানি রেখেছি যে আমাদের মানুষ শ্রদ্ধা করবে, আমাদের দাম দিবে, আমরা মানে সেই জায়গাটা আমরা সেই স্ট্যান্ডার্ড বজায় রাখতে পেরেছি কিনা, সেই প্রশ্ন কিন্তু এড়িয়ে যাওয়ার আসলে সুযোগ নেই। সেই দায়ভার একজন শিক্ষক হিসাবে আমি মনে হয় আমি এড়াতে পারি না। সায়েম স্যার, আপনি অনেক গুরুত্বপূর্ণ কথা বলতেছেন। তো সব কথার মধ্যে ঘুরে ফিরে আমরা প্রায় রাজনীতির উপস্থিতি টের পাচ্ছি। এর বাইরে জি। আমি যেটা লক্ষ্য করছি, আমি যেহেতু আরামকাঠি গ্রামের সন্তান, আহ আরামকাঠিতে প্রায় সকল প্রকার নাগরিক সুবিধারই অনুপস্থিতি আছে, যদিও সবকিছুর পেছনে রাজনৈতিক কারণ। তো আমি যে প্রশ্নটা এর আগেও করেছিলাম যে রাজনীতি থেকে ঊর্ধ্বে গিয়ে আসলে কি একটা মানুষ হিসেবে বা একজন নাগরিক হিসেবে জনপ্রতিনিধিদের বাইরেও যারা আমরা সাধারণ জনগণ আছি, আমাদের কি কোনো দায়ভার থাকে কিনা বা আমরা এটা এড়াইতে পারি কিনা, না, বা বাকি অবশ্যই যারা আমরা এর বাইরে যেতে পারি না, এর দায়ভারও এড়াতে পারি না। কারণ আমি এর আগেও বলেছি যে আমরা আসলে মানুষকে দোষারোপ করতে অভ্যস্ত, কিন্তু একজন নাগরিক হিসাবে রাষ্ট্রের প্রতি, এই সমাজের প্রতি আমাদের যে দায়িত্ব আছে কিংবা কর্তব্য আছে, সেই কর্তব্যগুলো আমরা আসলে কতটুকু পালন করি সেই প্রশ্ন এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। আসলে আসলে আমরা যদি মোটা দাগে হিসেব করি, আমরা তার 50% কেন, আমরা 25% হয়তো একজন নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি আমাদের দায়িত্ব সেটা আমরা আসলে পালন করি না। এটা তো প্রথমত আমাদের প্রত্যেকের ব্যক্তিগত জায়গা থেকে আমাদের নিজেদের সৎ হওয়াটা জরুরি, যেটা আমি আগেও বলেছি। আমাদের মধ্যে স্বচ্ছতা থাকা প্রয়োজন, এবং আমাদের রাজনীতির বাইরে গিয়ে আমাদের যে ব্যক্তিগত উদ্যোগ বলেন কিংবা নিজেদের উদ্যোগে যে কাজগুলো করা যায় সেগুলো নিয়ে আমরা আগাতে পারি। এখন এই ক্ষেত্রে আমাদের ইউনাইটেড হওয়া প্রয়োজন। এই ইউনিটির যে দায়িত্বটা, এই দায়িত্বটা আসলে কে নেবে, বা যেই সমস্যাগুলো নিয়ে আমরা আলোচনা করলাম এর উত্তরণের জন্য আসলে দায়িত্বটা কে নেবে গ্রামের থেকে? এই দায়িত্ব আসলে তরুণদের নিতে হবে, আপনার আমার মতো তরুণ যারা আছে তাদেরই নিতে হবে। কারণ তরুণরা চাইলে আসলে অসম্ভব কিছু আছে বলে মনে হয় না। তরুণরা দায়িত্ব নিতে চাইলে সেক্ষেত্রে হয়তো আমরা একটা যুগান্তকারী পরিবর্তন না হলেও আমরা দৃষ্টমান কিছু পরিবর্তন হয়তো আমরা আমাদের পক্ষে নিয়ে আসা সম্ভব। তবে এক্ষেত্রে আমাদের সততা, নিরপেক্ষতা, আমাদের সবকিছুকে রাজনীতিকরণের যে একটা অপচেষ্টা, এই অপচেষ্টা থেকেও বেরিয়ে আসতে হবে। এবং বারবার রাজনীতি চলে আসে, এবং এখানে যেটা আমি আগেই বলেছি যে আমাদের সমাজের জন্য হয়তো সিভিল সোসাইটি শব্দটা খুব মানে একটা ছোট একটা শব্দ হয়তো বলতে পারি, কিন্তু তারপরে আপনি যেমন বলেছেন শিক্ষকদের কথা, তো এখানে 40 জন বা 50 জন শিক্ষক আছেন, তো তারা তো সিভিল সোসাইটির একজন গুরুত্বপূর্ণ প্রতিনিধি। আমাদের এখানে হয়তো উল্লেখযোগ্য সাংবাদিক হয়তো আমরা পাবো না, কিংবা আরো অনেকেই আছেন যারা যারা ভালো অবস্থানে রয়েছেন। যেমন আমি এর আগেই বলেছি যে আমাদের আসলে খুঁজে বের করতে হবে আমরা আসলে গ্রাম ওন করি কিনা, আমরা এই সমাজকে ওন করি কিনা।
এখন আমাদের সমস্যা হচ্ছে আমরা বেশিরভাগই হচ্ছে আমার পরিবার কেন্দ্রিক কিংবা ব্যক্তি কেন্দ্রিক, যে ঠিক আছে সবকিছুই যা হচ্ছে না হচ্ছে এটা নিয়ে আমার আসলে চিন্তা করার প্রয়োজন নেই, আমি ভালো আছি কিংবা আমার পরিবারের লোকজন ভালো আছে, তাহলেই হচ্ছে আমার জন্য এটাই সর্বোচ্চ পাওয়া। কিন্তু যদি সমাজ কিংবা রাষ্ট্র বা এলাকা আমরা যাই বলি, সেই জায়গার যদি উন্নয়ন না ঘটে, সেই জায়গার পারিপার্শ্বিক যদি পরিবর্তন না ঘটে, তাহলে কিন্তু সেইখান থেকে আপনার আমার ক্ষতিগ্রস্ত হওয়ার যে সম্ভাবনা, সেটা উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। তো এক্ষেত্রে আমার মনে হয় তরুণ যারা রয়েছেন তাদের এগিয়ে আসা জরুরি। যেহেতু আমাদের এলাকাকে বলা হয়েছে শিক্ষকের এলাকা, যেমন আব্দুল সালাম এখন বলেছেন অলরেডি, তো সেক্ষেত্রে শিক্ষকরা এগিয়ে আসতে পারেন। যে শিক্ষকদের এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে পারে, মানুষ এখনো শিক্ষকদেরকে শ্রদ্ধা করেন, সম্মানের চোখে দেখেন। সেক্ষেত্রে আমার মনে হয় তরুণরা, এবং যেহেতু শিক্ষকদের এলাকা বলা হয়েছে, এবং একই সাথে যারা এস্টাবলিশড রয়েছেন, যারা ইতোমধ্যেই বিভিন্ন ভালো অবস্থানে রয়েছেন, তাদেরকে একত্রিত করে এগিয়ে আসাটা জরুরি আমার কাছে মনে হয়। তো দুইটা পয়েন্ট আমরা নির্বাচন করতে পারছি। এর মধ্যে প্রথম যেটা সমস্যা হিসেবে আমরা চিহ্নিত করতে পারছি সেটা হচ্ছে রাজনৈতিক সচেতনতার অভাব। দ্বিতীয় যেটা সমস্যা হচ্ছে মাদকের প্রবণতা। এছাড়া নির্দিষ্ট করে আপনি যদি আর 5টা সমস্যার কথা বলেন যেটা আমাদের গ্রামে বিদ্যমান। আমার কাছে প্রথম সমস্যা মনে হয় আমার যোগাযোগ ব্যবস্থার একটা মানে আমরা একটা দুর্দশাই আমরা বলবো, অনেক দিন ধরেই দেখছি যে যখন যারাই থাকুক ক্ষমতায় বা যেই আসুক, মানে আমাদের এলাকা কেন যেন বারবার মনে হয় যেন আমরা যোগাযোগ ব্যবস্থার দিক থেকে একটু অবহেলিতই। বিশেষ করে যারা একটু যেহেতু আমাদের এলাকা শান্তিরহাট কেন্দ্রিক, কিংবা শান্তিরহাট কেন্দ্রিকই বলা চলে, এর বাইরে একটু দূরের দিকে আমরা যদি মাদ্রার কথা চিন্তা, সরি আরামবাটির শেষ দিকের কথা চিন্তা করি, কিংবা আমরাও যারা রয়েছি মোটামুটি মাঝামাঝি জায়গায়, অর্থাৎ একটু প্রপারের বাইরে বিশেষ করে যারা রয়েছেন, এদের যোগাযোগ ব্যবস্থার জায়গাটা প্রচন্ড রকম একটা মানে দুর্দশার মধ্যে রয়েছে। আমাদের গ্রামে হচ্ছে নাগরিক সুবিধাগুলোর মধ্যে মৌলিক যে সুবিধাগুলো পাওয়ার কথা তার মধ্যে শিক্ষা একটা অন্যতম। তো আমার এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানের কিন্তু কোনো ঘাটতি নেই। একটা হাই স্কুল আছে, 4টা প্রাইমারি স্কুল, 3টা মাদ্রাসা। এতগুলো শিক্ষা প্রতিষ্ঠান থাকার পরেও আসলে শিক্ষার মান উন্নয়নে কি ধরনের পরিবর্তন আসলে আসলে সুশিক্ষায় শিক্ষিত করে তোলা সম্ভব আগামী প্রজন্মকে? প্রথম পরিবর্তন আসলে আমাদের শিক্ষকদের মধ্যেই প্রয়োজন, যেটা ইতিমধ্যে আলোচনা হয়েছে। বাবা মা মানে সন্তানদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠান, আমাদের উপর একটা বিশাল একটা দায়িত্ব, কিন্তু এটা আসলে ওনারা কিন্তু বিশাল একটা ভরসা করে আমাদের কাছে পাঠান, যে ওনারা আমার সন্তানকে শিক্ষিত করবেন, ভালো শিক্ষায় শিক্ষিত করবেন। তো আমরা আসলে সেই দায়িত্ববোধের বিষয়টা বা দায়িত্ববোধের যে জায়গাটা, সেই জায়গাটা আমরা বিবেচনা করি কিনা, নাকি আসলে শুধুমাত্র আমরা এটাই চিন্তা করি যে ঠিক আছে আমি আসছি যাচ্ছি, মাস গেলে আমি সরকারি বেতন নিয়ে যাচ্ছি। এবং আমার কাছে মনে হয় যে আমার শিক্ষার মান উন্নয়ন না হওয়ার পিছনে আমাদের দায়িত্ববোধের যে অভাব, এটা একটা কারণ। দ্বিতীয় ব্যাপার হচ্ছে এখানে একটা জবাবদিহিতার একটা জায়গা থাকা উচিত। আমরা জবাবদিহিতা ছাড়া আসলে কোনো কাজ বা কতখানি দায়িত্ববোধ নিয়ে করি, এটা একটা প্রশ্নের জায়গা থেকে যায়। প্রধানত আসলে আপনাকে বা একজন শিক্ষক হিসেবে আমাদেরকে দায়িত্ব নিতে হবে, এবং বাচ্চারা যে প্রতিষ্ঠানে আসেন, তার বাবা মা যে তাদেরকে পাঠান, সেই যে উপলব্ধিটা, সেই উপলব্ধি বোধটাও আমাদের থাকা প্রয়োজন আমার কাছে মনে হয়। আচ্ছা, আমি যে জায়গাতে আপনাকে হোল্ড করে রেখেছিলাম সেই জায়গা 5টা সমস্যার কথা বলেছিলাম স্পেসিফিক ভাবে। সেখানে যোগাযোগ, শিক্ষা আর যেই সমস্যাগুলো আপনি চিহ্নিত করতে চান আসলে। আর এই কাগজে কলমে হিসেব করলে আমরা কিন্তু অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী, মোটামুটি ভাবে আমরা স্বাবলম্বী। আরামকাঠি গ্রামকে আহ আপনি আমরা মধ্যবিত্ত একটা গ্রাম হিসেব করলেও অর্থনৈতিক ভাবে আমাদের খুব দুর্দশা আছে এমনটা আমার কাছে মনে হয় না। আমাদের যে কি বলে যে আমাদের যে চিকিৎসার যে একটা বিষয়, গ্রামে যে চিকিৎসার সবাই যে চিকিৎসা সেবা পাচ্ছে, সেই নিশ্চয়তাও আসলে দেওয়া সেই নিশ্চয়তা দেওয়া সম্ভব না আসলে আমাদের পক্ষে। এটা একটা মোটামুটি একটা অবস্থার মধ্যে আছে আমরা। মনিরুল ইসলাম, ইসলামের প্রশ্ন হচ্ছে যে নৈতিক মূল্যবোধের প্রয়োজন আগে, নাকি সামাজিক সমস্যাগুলোর পরিবর্তন আসলে আগে প্রয়োজন। দেখেন, নৈতিক মূল্যবোধের বিষয়ে আমি কেন অনেক বেশি ইম্পর্টেন্স দিচ্ছি,
কারণ আপনি সামাজিক সমস্যাগুলো নিয়ে যখন আলোচনা করবেন কিংবা সামাজিক সমস্যাগুলোর সমাধানের যখন চেষ্টা করবেন, তখন সেখানে যদি আপনি যদি নৈতিকতা বজায় না রেখে কিংবা আপনার সততা বজায় না রেখে সেই সমাধানগুলো করতে যান, সেই সমাধানগুলো কতখানি সাস্টেইনেবল হবে সেই নিশ্চয়তা কিন্তু আপনাকে আসলে কেউ দিতে পারবে না। কারণ আমি বলেছি যে আমাদের যে কোনো সামাজিক সমস্যা সমাধানের জন্য আমরা কিন্তু রাজনীতির বাইরে আসলে যেতে পারি না। আমাদের একটা আমাদের যে চারপাশের আমাদের যে পারিপার্শ্বিক যে একটা অবস্থার কথা যদি আমরা চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে আমরা আসলে রাজনীতির বাইরে বেরিয়ে এখন পর্যন্ত যে অবস্থা, আমরা খুব বেশি কোনো পদক্ষেপ নিতে পারি না। দুই একটা বিষয় একটু অ্যাড করতে চাই। যেহেতু আমরা অনেকটা জনপ্রতিনিধি নির্ভর, তো একটা রাষ্ট্র ব্যবস্থা কিংবা সমাজ ব্যবস্থাকে উন্নতিকরণের জন্য যারা জনপ্রতিনিধি রয়েছেন, জনপ্রতিনিধিদের যে জবাবদিহিতার বিষয়টা, এইটা যদি আমরা নিশ্চিত করতে পারি, তাহলে হয়তো আমরা অনেক দিক থেকেই আমরা উপকৃত হওয়ার একটা সুযোগ আছে আসলে। আর যেহেতু আমরা গ্রাম নিয়ে চিন্তা করছি, তাহলে গ্রামের হিসাব করলে, এলাকার হিসাব করলে আমাদের জনপ্রতিনিধিরা, মেম্বার চেয়ারম্যান যারা থাকেন বিশেষ করে, বা এই ওনাদের লেভেলে যারা রয়েছেন, ওনারা আসলে আহ জবাবদিহিতায় অভ্যস্তও নন এবং এই কালচার আসলে আমাদের মধ্যে নেই। আপনি কথা বলতে বলতে আমি কমেন্ট করছিলাম, এর মধ্যে হচ্ছে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি ইতোমধ্যে এইটা নিয়েই হচ্ছে কমেন্ট আসছে। আমাদের এলাকার একটা বড় সমস্যা হচ্ছে মাদক, এবং শুধু এই পোস্টে কমেন্ট আসছে বিষয়টা এরকম না। এই চিন্তাটা যখন আমি ফেসবুকে শেয়ার করি তখন বেশিরভাগ কমেন্ট গুলো অবশ্য আসছে মাদক এবং রাজনীতি নিয়ে, যেটা আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। তো মাদক থেকে আসলে যুব সমাজকে মুক্ত করার জন্য বা এলাকাকে মাদক মুক্ত করার জন্য এলাকার মানুষের আসলে করণীয় কি? দেখেন, এই মাদক আসলে রাষ্ট্রীয়ভাবে আমাদের জন্য একটা বড় সমস্যা। তবে আমাদের এলাকা ভিত্তিক যদি সমস্যার কথা চিন্তা করি, আমরা যে সময়টায় বেড়ে উঠেছি, মোটামুটি 8, 10, 12, 14, বা এই যেহেতু আমরা 12-র ব্যাচ, তো এই 12, 14 এই সময় পর্যন্ত কিন্তু আমরা মাদকের বিস্তার এত ভয়াবহ রকম দেখিনি। আমি হয়তো যেমন আমরা জানি, আমার এলাকায় চিন্তা করলে বেশ কয়েকটা, আমি যতটুকু শুনেছি, যে মাদক স্পটেই আছে যেখানে মাদক কেনা বেচা হয় আসলে। তো যে এই মাদককে প্রথমেই বলেছি নির্মূল করা সম্ভব না, তবে এর পরিত্রাণ পাওয়ার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজনীতিবিদদের নিতে হবে। কারণ আমি আগেই বলেছি, আমরা বিভিন্ন সময় আমরা দেখেছি কিংবা আমরা আসলে খবর পাই, যারা মাদকের সাথে সংশ্লিষ্ট কোনো না কোনো রাজনৈতিক দলের ছত্রছায়ায় অথবা কোনো হতে পারে কোনো নেতার ছত্রছায়ায় তারা বেড়ে উঠেছেন। অনেক সময় শোনা যায় যে মামলা হয়েছে, পুলিশ নিয়ে গেছে, কিছুদিন পরে আবার ছেড়ে দেওয়া হয়েছে, আবার তিনি ওই কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন। আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনি, আমি, আমার এলাকা, আমার সমাজ। এটা হচ্ছে একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে, আমরা যখন বেড়ে উঠি সেই সময়টায় প্রচন্ড রকম স্পোর্টস এর একটা বিষয় ছিল। স্পোর্টস এর প্রচলন ছিল প্রচন্ড। ক্রিকেট বলেন, ফুটবল বলেন, ব্যাডমিন্টন বলেন, এই ধরনের যে খেলাধুলার প্রচলন ছিল, সেই খেলাধুলার প্রচলন গুলো আসলে ধীরে ধীরে কমে যাচ্ছে। এর কারণ এখন সোশ্যাল মিডিয়া, মোবাইল ফোন একটা বিষয়, আমাদের জায়গার সংকট। আরামকাঠি টুর্নামেন্ট হতো, মানে খেলা নিয়ে যে একটা উন্মাদনা ছিল, সেই উন্মাদনার জায়গাটাও কিন্তু আমরা ধরে রাখতে পারিনি। গ্রামবাসী হিসাবে আমরা পারবো যে এই যে স্পোর্টসটাকে, কিংবা আমাদের যে একটা কালচার আছে, সেটা ধর্মীয় সংস্কৃতির কথা বলি কিংবা আমাদের দেশীয় সংস্কৃতির কথা বলি, যে সমস্ত মানুষ সংস্কৃত মনে হয়, যারা ক্রীড়াপ্রেমী হয়, এই সমস্ত লোকজন এই ধরনের অপকর্মের সাথে জড়ানোর রেকর্ড কিন্তু আসলে খুব কম। তো আমার মনে হয়, যেটা বলেছেন, গ্রামবাসীর পক্ষ থেকে আমরা রাজনীতির বাইরে গিয়ে আমরা বিশেষ করে তরুণ যারা রয়েছেন আমাদের মতো, আমাদের জুনিয়র আছেন, আমাদের বন্ধু বান্ধব যারা রয়েছেন, তাদেরকে আমরা স্পোর্টস এর দিকে নিয়ে আসতে পারি কিনা, কিংবা আমাদের যে সাংস্কৃতিক যে চর্চা, সেই চর্চার জায়গাটা যদি আমরা বাড়াতে পারি, তাহলে হয়তো কিছুটা আমরা পরিত্রাণ পেতে পারি। তবে প্রধান ভূমিকা অবশ্যই জনপ্রতিনিধি যারা রয়েছেন এবং রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, তাদেরকেই নিতে হবে আসলে। ক্ষেত্রে উৎসাহ দেওয়ার জন্য প্রতিষ্ঠানগুলোতে যে ধরনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাগুলো হয় বা মাদ্রাসায় যে বার্ষিক যে প্রতিযোগিতা হয়, এটা একটা বড় ভূমিকা রাখে। বা সারা বছরের যে আমরা খেলাধুলার প্র্যাকটিস করি, সেটার একটা সামারি টানার একটা জায়গা থাকে। তো সেক্ষেত্রে ইদানিং কালে লক্ষ্য করা যাচ্ছে যে স্পোর্টস গুলোতেও রাজনীতিকীকরণ, এইটাকে আপনি আসলে কিভাবে দেখেন? দেখেন, আপনিও বলেছেন, আমিও বলেছি যে আমাদের সবকিছুই রাজনীতি, সবকিছুই পলিটিসাইজ করা হচ্ছে।
সবকিছুই রাজনীতিকীকরণ করা হচ্ছে। আর স্পোর্টস হচ্ছে একটা প্রাতিষ্ঠানিক বিষয়। তো আপনার প্রতিষ্ঠান যখন রাজনীতিকীকরণের জায়গা একটা কেন্দ্র হয়ে যায়, তখন আপনি স্পোর্টসকে আহ আসলে রাজনীতির বাইরে নিয়ে যাওয়ার সুযোগ কম। এটা হচ্ছে আমাদের মানে আহ, প্রাতিষ্ঠানিক যে স্পোর্টস সেই জায়গাগুলো। উপজেলা পর্যায়ে বিভিন্ন খেলাধুলা বলেন, জেলা বিভাগীয় পর্যায়ে কিংবা জাতীয় পর্যায়ে, সবখানেই কিন্তু রাজনীতিকীকরণ হচ্ছে। যখন প্রতিষ্ঠানকে রাজনীতিকীকরণ করবেন, প্রতিষ্ঠানে যখন রাজনৈতিক একটা প্রচলন থাকবে, এটা হচ্ছে একটা বিষয়। তবে আমরা আশা করতে পারি কি, বা আমরা আসলে কি চাই? আমরা চাই যে এই যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাগুলো হয় বছরে একবার, আমাদের বিশেষ করে ছাত্রছাত্রী যারা থাকেন, এর সাথে যারা এলাকাবাসী থাকেন, তাদের জন্য কিন্তু একটা আনন্দের একটা সময়। আমরা যারা প্রাক্তন ছাত্র আছি, আমাদের জন্য একটা আবেগের বিষয় যে সবসময় হয়তো আমরা থাকতে পারি না। অনেক বছর আগে আমরা স্পোর্টসে ছিলাম। তো এই জায়গাগুলো যেন, যদি রাজনৈতিক নেতৃবৃন্দ চান, তারা হয়তো একটা ফেয়ার জায়গা রাখতে পারেন, একটা নিরপেক্ষ জায়গায় থেকে এই জায়গাগুলো পরিচালনা করতে পারেন। রাজনৈতিক সমস্যাটাকে আসলে এলাকার যে কোনো সমস্যার প্রথম এবং প্রধান কারণ হিসেবে আপনি বলতে চাচ্ছেন, বা আমরা আপনার কথায় যেটা বুঝতে পারলাম, যে যে কোনো সমস্যার প্রধান অন্তরায় রাজনীতি বা রাজনীতিকীকরণ বা রাজনৈতিক অসচেতনতা, যেটাই বলি, আমাদের এলাকার যে যুব সমাজ যারা আছে, তাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দিতে চান এই সমস্যাগুলো উত্তরণের জন্য, বা এই সমস্যাগুলো যদি কেউ গায়ে মাখিয়ে না চলে? তরুণদের জন্য বার্তা প্রথমত আমি দিতে চাই যে তরুণদের জন্য রাজনৈতিক সচেতন হওয়া প্রয়োজন। আমরা যেন বুঝে কিংবা না বুঝে কারো মাধ্যমে ইনফ্লুয়েসড হয়ে, নিজে না বুঝে যেন আমার জন্য সঠিক রাজনীতি কোনটা কিংবা আমার জন্যই রাজনীতি কিনা সেটা বুঝে রাজনীতিতে অংশগ্রহণ করা প্রয়োজন। এরই সাথে তরুণদের একতাবদ্ধ থাকা প্রয়োজন আসলে। এবং তরুণরা যদি একতাবদ্ধ থাকে, তাহলে আসলে আমার সমাজ এবং আমার সমাজের পরিবর্তন আসলে তাহলে অনিবার্য। তরুণরা কিংবা আমরা বেশিরভাগই হচ্ছে এখন আমাদের ব্যক্তি কেন্দ্রিক হয়ে গেছি, আত্মকেন্দ্রিক কিংবা পরিবার কেন্দ্রিক। আমরা যেন একটু তরুণদের প্রতি আমার অনুরোধ, যেন আমরা যেন আমার আশেপাশে কি ঘটছে, আমার আশেপাশে কি হচ্ছে, আমরা যদি একতাবদ্ধ থেকে একটা অন্যায়ের বিরুদ্ধে আমাদের ভয়েস রেইজ করতে পারি, তাহলে হয়তো সেই সমস্যাটা কিছুটা হলেও হয়তো আমার সমাজ থেকে কমানো সম্ভব। তো যে কারণে তরুণদের সচেতনতা প্রয়োজন। এবং আমি আরেকটা জায়গায় জোর দিতে চাই, আমাদের পড়াশোনা করা প্রয়োজন। এবং এই পড়াশোনা আসলে একাডেমিক পড়াশোনা না, যে আমি অনার্স পাস করলাম বা মাস্টার্স পাস করলাম। আমার পড়াশোনা বলতে আমার রাজনৈতিক পড়াশোনা হবে অবশ্যই, আমার ধর্মীয় পড়াশোনা হতে পারে, আমার পারিপার্শ্বিক বিভিন্ন বিষয় সম্পর্কে আমার জ্ঞান থাকা জরুরি। এবং এই বিশ্বাস করি, কোনো ব্যক্তি যদি সৎ হয় এবং তার যদি কোনো জানাশোনা ব্যক্তি হন, তাহলে তার মাধ্যমে আমরা সমাজের পরিবর্তন করতে পারি। এবং সর্বশেষ, আমরা যে যে ধর্মের অনুসারী, যে ধর্মেরই আমরা অনুসারী হই, আমরা যেন সেই ধর্মীয় অনুশাসনগুলো যেন আমরা মেনে চলি। আমার মনে হয় ধর্মের উপরে আসলে আর কিছু নেই, কারণ ধর্মীয় অনুশাসন যদি আমরা মেনে চলতে পারি, সেক্ষেত্রে হয়তো আমাদের একটা পরিবর্তন আমরা আশা করতে পারি। আমরা আমাদের শ্রদ্ধেয় শরীফউদ্দিন ফরাজি স্যার একটা প্রশ্ন করেছেন মাদক নিয়ে। জি, স্যারের শেষ পার্টটা হয়তো আমি অলরেডি বলেছি, যে ইসলামী শিক্ষা বা আমাদের যে ধর্মীয় যে বিষয়গুলো, এটা প্রচন্ড জরুরি। আর হ্যাঁ, পারিবারিক শিক্ষা, স্যার এটা ভালো জিনিস সামনে তুলেছেন। পারিবারিক শিক্ষাও একটা বিষয়। তবে সমস্যাটা হচ্ছে, যখন আমরা আমাদের পারিপার্শ্বিক অবস্থা যখন একটা জঘন্য রূপে চলে যায়, তখন আসলে পারিবারিক শিক্ষা সাস্টেইন করাটাও একটা মুশকিলের ব্যাপার। আমরা যেন আমার বাচ্চাদেরকে আহ বিশেষ করে যাদের বয়স একটু অল্প, তাদের প্রতি যেন একটু নজরদারি বাড়ানো, এটা গার্ডিয়ান যারা রয়েছেন তাদেরকেও অনেক বেশি আরো একটু অ্যাডভান্স হওয়া জরুরি আর কি। তবে অতিমাত্রায় সোশ্যাল মিডিয়া নির্ভরতা, এই নির্ভরতাটাও কমিয়ে আনা আমাদের জন্য জরুরি। অতিমাত্রায় মোবাইল ফোন নির্ভরতা। এবং আরেকটা বিষয়, এই বিভিন্ন ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট গুলোর সময় এই যে বিভিন্ন অনলাইন বেটিং বা অনলাইন জুয়া, এইটার একটা প্রচন্ড প্রচলন শুধু আমাদের এলাকায় না, আশেপাশের এলাকায় প্রচলন গুলো আছে। আমরা কিন্তু বিভিন্ন সময় আমরা দেখি পত্র পত্রিকা খুললেই যে কত মানুষ নিঃস্ব হয়ে গেছে এই অনলাইন জুয়ার ফলে। এই জায়গাগুলোতে আসলে আমাদের সচেতন হতে হবে, তরুণদের সচেতন হতে হবে। আমাদের এখন একটা প্রকট সমস্যা হচ্ছে যে আমরা খুব ধনী হতে চাই আসলে, এবং সেটা বিনা পরিশ্রমে। আসলে এই বিনা পরিশ্রমে আমরা ধনী হতে গিয়ে যে কত মানুষ, মানে আমরা নিঃস্ব হয়ে যাচ্ছি,
আমরা কিন্তু সেই খবর আসলে রাখি না। এই যে বিনা পরিশ্রমে ধনী হওয়ার যে একটা অপচেষ্টা, এই অপচেষ্টা আসলে শুধু দেখেন আপনি আমি নিঃস্ব হয়ে গেলে যে আপনি আমি শেষ হয়ে গেলাম এমন না আসলে বিষয়টা। দেখেন আমার পরিবার নিঃস্ব হয়ে যাচ্ছে, আমার পুরো একটা সিস্টেমকে কিন্তু আমি ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছি। যে কারণে আমাদের পরিশ্রমী হওয়া প্রয়োজন। পরিশ্রম করে আসলে আমরা যে পর্যায়ে যাই, এবং আমি অনেকবার এ পর্যন্ত অনেকবার আজকের এই শোতে বলেছি যে আমাদের নৈতিক যে জায়গাগুলো, আমাদের যে নৈতিকতার যে জায়গাগুলো, সততার জায়গাগুলো যদি আমরা ঠিক করতে পারি, তাহলে হয়তো আমাদের আর পিছিয়ে তাকাতে হয় না। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে ব্যক্তির মধ্যে সততা আছে, যে ব্যক্তির মধ্যে জ্ঞান আছে, সমসাময়িক বিষয় নিয়ে যার জানার দক্ষতা আছে, আসলে তাদের পিছনে ফিরে তাকানোর প্রয়োজন আছে বলেও বিশ্বাস করি না। এবং একজন শিক্ষক হিসেবে আমি খুব মানে বিনয়ের সাথে বলতে চাই, যেহেতু আমি খুবই জুনিয়র এই শিক্ষক সমাজে, যে এজন্য বিনয়ের সাথেই অবশ্যই বলবো যে আমরা যেন বাচ্চাদেরকে নৈতিকতার শিক্ষা দিতে পারি। কারণ আমরা দেখেন আমরা তো প্রায়শই দেখি আসলে যে একজন সরকারি কর্মকর্তা, বড় কোনো সরকারি কর্মকর্তা, তার ব্যাংকে 1,000 কোটি টাকা পাওয়া গেছে। দুদক অভিযান চালাইয়া তার হয়তো ঢাকায় দেখা যায় একজন সরকারি কর্মকর্তা তো বাদই দিলাম, একজন 19-20 গ্রেডের কর্মচারী, তাহলে তারও দেখা যায় ঢাকায় 5টা ফ্ল্যাট আছে। তাহলে এই যে কর্মকর্তা কিংবা কর্মচারী, তারাও তো আমার মতো কিংবা অন্য কোনো শিক্ষকেরই তো ছাত্র ছিলেন। তারাও তো কোনো না কোনো শিক্ষকের ছাত্র, কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ে এসেছেন। তো সেই সব দায় আমি আসলে শিক্ষক হিসেবে সবাইকে বা আমরা শিক্ষক হিসেবে নিব ব্যাপারটা এমনও না। তবে আমরা একদম এড়িয়েও যেতে পারি না। যেহেতু আমি একজন শিক্ষক, এই কথাগুলো আসে, আমার অনুরোধ থাকবে যে বাচ্চাদের আমরা এবং এটা পারিবারিক একটা বিষয় থাকে। এখন আসলে কম্পিটিশনটা এমন পর্যায়ে চলে গেছে, তারা বিষয়টা এমন নিয়ে গেছে যে তাদের জীবনে শ্রেণীতে প্রথম হওয়াটা, পরীক্ষায় ভালো মার্ক পাওয়াটা জরুরি। কিন্তু আমাদের যে একজন ভালো মানুষ হিসাবে মানে নিজেদেরকে বা বাচ্চাদেরকে তৈরি করা জরুরি, সেই জায়গাটায় কেমন যেন একটা গ্যাপ হয়ে গেছে আসলে। যে মানুষ আমরা যেন প্রথমত, আমরা তো আমাদের মানুষ হিসাবে যদি আমরা না গড়ে উঠি, আমরা যত বড় ডিগ্রিধারী হই আর যে অবস্থানেই পৌঁছাই, আলটিমেটলি কিন্তু রাষ্ট্র আর সমাজ মানে মানে কোনোভাবেই বেনিফিটেড হওয়ার সুযোগ নেই, উল্টো ক্ষতিগ্রস্ত হওয়ার সুযোগ আছে। আমরা অবশ্যই শিক্ষার্থীদেরকে একাডেমিক শিক্ষা বা অন্যান্য শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করব। তবে এর সাথে আমাদের ধর্মীয় শিক্ষা, যেটা আমি বলছি, যে যে ধর্মেরই হোক, ধর্মই কোনো ধর্মই মানুষের ক্ষতি চায় না আসলে। কোনো ধর্মই চায় না যে আপনার আমার দ্বারা আমার রাষ্ট্র সমাজ আমার আশেপাশের মানুষজন ক্ষতিগ্রস্ত হোক। এটা এই ব্যাপারে পরিবারেরও একটা বাচ্চাদের নৈতিকতার দিকে, নৈতিকতার শিক্ষায় অতিমাত্রায় শিক্ষিত করার যে ব্যাপারটা, এটা তাদেরকে ধন্যবাদ চেষ্টা সাহেব। করা আমরা উচিত। আপনার আমরা যদি একটু সংক্ষিপ্ত করি, আমরা আমাদের এলাকায় যে আমাদের নাগরিক সুবিধাগুলো, সেগুলো থেকে প্রায় একটা আদর্শ গ্রাম হতে হলে যেই সকল সুযোগ সুবিধা থাকার কথা, সেই সকল ইনস্টিটিউশন আছে, বাট সেটার প্রপার ইউজ নাই। সায়েম স্যারের কথায় আমরা যেটা বুঝতে পারলাম, আমাদের নৈতিকতার জায়গা থেকে আমরা পিছিয়ে আছি। আমাদের রাজনৈতিক যে মূল্যবোধ বা রাজনৈতিক ভাবে যে ধরনের সচেতনতা থাকা দরকার, আমরা সেই জায়গা থেকে পিছিয়ে আছি। সেই জায়গা থেকে আমাদের এগিয়ে আসতে হবে। এগিয়ে আসতে হবে ধর্মীয় শিক্ষার ব্যাপারে, পারিবারিক নৈতিকতা তো অবশ্যই, সেই সাথে সামাজিক ঐক্য খুব জরুরি একটা বিষয় হিসেবে সায়েম স্যার উপস্থাপন করেছে। তো সব মিলিয়ে আমরা যদিও কথা বলতে গেলে সায়েম স্যার বারবারই বলেছেন, আমরা আসলে দোষারোপ করে অভ্যস্ত, আমরা দোষারোপ করতে ভালোবাসি। তবুও আমরা দোষারোপ না করে আমরা হয়তো বা কবির ভাষায় বলতে পারি, এ মানচিত্র জ্বলছে জ্বলুক, এই দাবানল পোড়াক চোখ, আমার কাছে গ্রাম মানে এক লোকের পাশে অন্য লোক। তো আমরা আশা করব আমাদের গ্রামের প্রত্যেকের পাশে এসে দাঁড়াবে। আগামী সপ্তাহে আপনাদের সাথে কথা হবে নতুন কোনো একজন অতিথি নিয়ে। অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমাদের সাথে এই লাইভে ছিলেন। এই বিষয় নিয়ে আগামী সপ্তাহে আলাপ করা যায়, সেই পরামর্শের জন্য সবার কাছে অনুরোধ রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।